গল্পের শুরু হয় কেই নামের এক ছেলেকে দিয়ে, যে স্টেশনে তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখনই তার নজর পড়ে তার ছোটবেলার বন্ধু কাটোর ওপর। কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের সাথে কোনো কথা বলে না। হঠাৎ এক মাতাল ভুল করে রেল লাইনের ওপর পড়ে যায়। কাটো সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাটোর পক্ষে তাকে একা টেনে তোলা খুব কঠিন ছিল। তাই সে প্ল্যাটফর্মে দাঁড়ানো সবার কাছে সাহায্য চায়, এমনকি সে কে এর নাম ধরেও ডাকে। কিন্তু সেখানে উপস্থিত কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। তা সত্ত্বেও কাটো একাই সেই মাতালকে প্ল্যাটফর্মে তুলে দেয়। ঠিক তখনই একটা ট্রেন দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে কেই তার বন্ধুকে সাহায্য করতে ছুটে যায় এবং কাটোকে ওপরে তোলার চেষ্টা করতে গিয়ে সেও ট্র্যাকে পড়ে যায়। এর কয়েক সেকেন্ড পরেই ট্রেনটি তাদের পিষে দেয়। তারা দুজনেই নিজেদের মৃত্যু মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ তাদের চোখ খোলে একটি সাদা ঘরে। সেখানে আগে থেকেই কিছু লোক উপস্থিত ছিল এবং সেই ঘরে একটি বড় কালো বলও রাখা ছিল। তারা দুজনে সেই ঘর থেকে বেরোনোর রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু সব দরজা জানালা বন্ধ ছিল। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছে। তখন এক ব্যক্তি তাদের জানায় যে তারা সবাই মারা গেছে এবং তাদের সকলেরই চোখ এই ঘরেই খুলেছে, যেন এটা কোনো স্বর্গ বা নরকের ঘর। ঠিক সেই সময় কালো বলটি থেকে কিছু লেজার রশ্মি বের হয় এবং একটি মেয়ের শরীর তৈরি হতে শুরু করে। সেই লোকটি তাদের জানায় যে তারাও এভাবেই এখানে এসেছে। মেয়েটি কোনো পোশাক পরে ছিল না, যার কারণে হিরোশি নামের এক ব্যক্তি তাকে খারাপ নজরে দেখতে শুরু করে। কিন্তু কাটো তখন এসে মেয়েটিকে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে দেয়। সেই সময় বলটির ওপর একটি মেসেজ দেখা যায়, যেখানে লেখা ছিল যে তারা সবাই তাদের জীবন হারিয়েছে এবং এখন তাদের নতুন জীবনের সিদ্ধান্ত এই বল নিজেই নেবে। এরপর বলটি তাদের ওনিয়ন নামের এক অদ্ভুত দেখতে প্রাণীর ছবি দেখায় এবং তাকে খুঁজে মেরে ফেলার নির্দেশ দেয়। বলটি তাদের কিছু বন্দুক এবং সুটকেস দেয়। যখন বলটি এই জিনিসগুলো দেওয়ার জন্য খোলে, তখন তারা সবাই তার ভেতরে এক ব্যক্তিকে বসে থাকতে দেখে, যে তখন অচেতন ছিল। সব সুটকেসের ওপর তাদের নাম লেখা ছিল এবং ভেতরে ছিল বিশেষ ধরনের স্যুট। কিন্তু কিশিমোটো নামের সেই মেয়েটি ছাড়া আর কারোরই সেই স্যুট পরার সাহস হয় না। বেচারিটিকে বাধ্য হয়েই স্যুটটি পরতে হয়, কারণ সে পোশাক ছাড়াই এখানে এসেছিল। তখন কে এর নজর পড়ে নিশির ওপর, যে আগে থেকেই সেই স্যুট পরেছিল। সবাই তখন তাদের বন্দুক পরীক্ষা করতে ব্যস্ত ছিল। তখন সুজুকি বলে যে হয়তো তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে, যার কারণে তারা এই অদ্ভুত জিনিসগুলো দেখছে। কিন্তু তখনই তার নজর বলটির ওপর থাকা টাইমারের দিকে পড়ে। এরপর তাদের সবার শরীর হঠাৎ অদৃশ্য হতে শুরু করে এবং কয়েক সেকেন্ড পরেই তারা সেই ঘরের বাইরে একটি রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ভাবছিল যে হয়তো এখন তারা বাড়ি যেতে পারবে, কিন্তু তখনই নিশি তাদের জানায় যে আসলে তারা এখন আমেরিকান ট্রাইআউট নামের একটি টিভি শোয়ের অংশ। এই শোটি আসলে তার বাবারই তৈরি করা। যে এই শো জিতবে সে $1,00,000 পুরস্কার পাবে। সে আরও জানায় যে সে নিজের ইচ্ছায় এই শোতে এসেছে। আর তখনই সে কাছে দাঁড়িয়ে থাকা একটি ছেলের দিকে ইশারা করে জানায় যে এই সেই ব্যক্তি যাকে তারা খুঁজছে। এই হলো ওনিয়ন। এটা শুনেই সবাই সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়তে শুরু করে, কিন্তু কেই, কাটো এবং কিশিমোটো সেখানেই দাঁড়িয়ে থাকে। ওদিকে বাকিরা ওনিয়নকে ঘিরে ফেলে, কিন্তু ছেলেটি প্রথমে নিরীহ হওয়ার ভান করে, কিন্তু পর মুহূর্তেই সে তাদের ওপর থুতু ছিটিয়ে হামলা করে। লোকেরা তার পেছনে দৌড়তে শুরু করে। অনেক চেষ্টার পর তারা তাকে একটি গ্যারেজে ঘিরে ফেলে। এরপর হিরোশি তার বন্দুক দিয়ে তাকে গুলি করে, যার ফলে ওনিয়নের একটি হাত উড়ে যায়। জবাবে সেও তিনজনের পায়ে গুরুতর আঘাত করে। তারা সবাই মিলে সেই অদ্ভুত প্রাণীটির ওপর একযোগে গুলি চালায়, যার ফলে সে পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে সুজুকির বমি পাচ্ছিল, কিন্তু হিরোশি এতে মজা পাচ্ছিল। সে ততক্ষণ পর্যন্ত ওনিয়নের ওপর গুলি চালাতে থাকে যতক্ষণ না কাটো তাকে থামায়। কিছুক্ষণ পর সেখানে খুব লম্বা এক ব্যক্তি আসে। হিরোশি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মজা করতে শুরু করে। জবাবে লোকটি হিরোশির পা ভেঙে তাকে মাথা ধরে শূন্যে তুলে নেয়। হিরোশি নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করলে লোকটির মাথার উইগ খুলে পড়ে যায়।
তখন সবাই বুঝতে পারে যে লোকটি আসলে ওনিয়নের বাবা। তারা সবাই তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু লোকটি হিরোশির শরীরকে বর্ম হিসেবে ব্যবহার করতে থাকে যতক্ষণ না ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর সে তার লম্বা নখ দিয়ে সবাইকে মারতে শুরু করে। ওদিকে রাস্তায় ঘুরতে থাকা কেই এই চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়। সে দেখে যে প্রাণীটি তার বন্ধুকে মারার জন্য এগিয়ে আসছে। তখনই কিশিমোটো সেখানে পৌঁছে এলিয়েনটিকে আক্রমণ করে এবং তার স্যুটটি সক্রিয় হয়ে নীল আলোয় জ্বলে ওঠে, যার মানে ছিল স্যুটটি তাকে বিশেষ শক্তি দিচ্ছে। এটা দেখে কেই খুব অবাক হয় এবং একটি ভ্যানের পেছনে গিয়ে লুকায়। তখন সেই শক্তিশালী প্রাণীটি কাটো এবং কিশিমোটোকে একসাথে তুলে শূন্যে ছুঁড়ে দেয়, কিন্তু স্যুটের কারণে কিশিমোটোর কোনো আঘাত লাগে না। তাই কেউ তার স্যুট পরার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্যুটকেসে স্যুট ছিলই না। তাই সে এলিয়েনকে আক্রমণ করার জন্য তার স্যুটকেস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যাতে বিশেষ কোনো লাভ হয়নি। কিন্তু যেই এলিয়েনটি কেইকে আক্রমণ করতে যায় তখনই নিশি সেখানে পৌঁছে এলিয়েনটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর সে কেইকে বলে যে স্যুটকেসের নতুন ধরনের ব্যবহারের জন্য সে অতিরিক্ত পয়েন্ট পাবে। নিশির বন্দুক দেওয়া সত্ত্বেও কেইয়ের গুলি চালানোর সাহস হয়নি, তাই নিশি নিজেই কাজটি করে ফেলে। এরপর তাদের 4 জনকে কোনো আঘাতের চিহ্ন ছাড়াই সেই ঘরে ফেরত পাঠানো হয়। কিছুক্ষণ পর সুজুকিও সেখানে পৌঁছায়। এরপর নিশি তাদের জানায় যে যতক্ষণ না তারা পুরোপুরি মারা যাচ্ছে ততক্ষণ তাদের সম্পূর্ণ সুস্থ করে এই জগতে ফেরত পাঠানো হবে। সে আরও জানায় যে এই বলটির নাম গ্যান্স, যা সবকিছু নিয়ন্ত্রণ করছে। এরপর তারা সবাই 0 পয়েন্ট পায় এবং অনেক অপমানিত হয়। অন্যদিকে নিশি 5 পয়েন্ট পায়, যার ফলে তার মোট স্কোর হয় 79। বলটিতে মৃতদের ছবির তালিকায় এখন হিরোশি এবং তার সঙ্গীদের ছবিও যুক্ত হয়ে যায়। এসব দেখে নিশি খুব খুশি হয়। এতে রেগে গিয়ে কাটো তার গলা চেপে ধরে। সে জানতে চায় নিশি কেন বাকিদের বাঁচায়নি, কিন্তু নিশি তার স্যুটের শক্তি ব্যবহার করে কাটোর হাত মুচড়ে দেয়। কেই তার ওপর বন্দুক তাক না করা পর্যন্ত সে থামেনি। তখনই হঠাৎ তারা সবাই নিজেদের জগতে ফিরে আসে। সেখানে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু রেল স্টেশনে তখনও দুজনের মৃত্যুর খবর লাগানো ছিল। কেই যখন তার স্কুলে পৌঁছায় তখন অনেক ছাত্রছাত্রী তাকে নিয়ে মজা করছিল, কিন্তু কোজিমা চুপচাপ তার ছবি আঁকছিল এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কেই তাকে বিশেষ পাত্তা দেয় না। সেদিন কেই কাটোর পুরনো ঠিকানায় গিয়ে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এখন সেই ঠিকানায় শুধু একটা পার্কিং লট ছিল। এরপর সে সেই গলিতে যায় যেখানে মিশনটি হয়েছিল। সেখানে সে কিছু প্রমাণ পায়, কিন্তু গ্যারেজটি পুরোপুরি পরিষ্কার ছিল। তখনই তার নজর পড়ে কিশিমোটোর ওপর, যে তাকে জানায় তারও সবকিছু মনে আছে। তার কাছে স্যুটটিও ছিল, যার মানে স্পষ্ট ছিল তারা স্বপ্ন দেখছিল না। এরপর কিশিমোটো তার বাড়িতে থাকার অনুমতি চায়, যাতে কেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। বাড়িতে পৌঁছে সে জানায় যে সে আগে তার প্রেমিকের সাথে থাকত এবং ব্রেকআপের পর তার মন ভেঙে যায়। সে মদ খেয়ে কখন বাথটাবে ডুবে মারা যায় তা সে নিজেও জানতে পারেনি। তারপরেই হঠাৎ তার চোখ খোলে সেই গেমের মধ্যে, তাও পোশাক ছাড়াই। কিশিমোটোর কাছে তখনও কাটোর জ্যাকেটটি ছিল, যার মধ্যে তার ডায়েরিও ছিল। ওদিকে কাটো ঘুমের মধ্যেও সেই অদ্ভুত প্রাণীটির স্বপ্ন দেখছিল। ভয়ে যখন সে বাথরুমে যায় তখন তার ছোট ভাই আয়ুমু তার খোঁজ নিতে আসে, কিন্তু কাটো তাকে মিথ্যা আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। আয়ুমু সেখান থেকে যেতেই ঠিক সেই মুহূর্তে কাটো, কেই এবং তাদের বাকি সঙ্গীদের সাথে আরও 3 জন নতুন লোক সেই সাদা ঘরে পৌঁছে যায়, যাদের মধ্যে একজন মহিলা, একজন বৃদ্ধা দাদি এবং একটি কাঁদতে থাকা ছোট বাচ্চা ছিল। তখন গ্যান্টস তাদের আজকের মিশনের কথা জানায়। ইল টেম্পার্ড নামের এক এলিয়েনকে শেষ করতে হবে। মিশন পেতেই কাটো সবাইকে স্যুট পরতে বলে, কিন্তু সেখানে উপস্থিত এক পুরোহিত বলে সে কাউকে মারার মতো ভুল কাজ করবে না। এরপর সেখানে একটি তর্ক শুরু হয়, যা সবার অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়।
তখন গ্যান্স তাদের আজকের মিশন সম্পর্কে জানায়, যেখানে তাদের তানাকা নামের এক এলিয়েনকে শেষ করতে হতো। সাথে নিশি তাদের এটাও জানায় যে তারা কখনো গ্যান্স থেকে বাঁচতে পারবে না, আর যত লোক মারা যাবে তত নতুন লোক ডাকা হবে। এই কথা শুনে কেই আর কাটো বুঝে যায় যে নিশি গতকাল সেই 3 জনকে বলির পাঠা বানিয়ে ব্যবহার করেছিল। কিন্তু ততক্ষণে নিশি আর বাকি দুজন উধাও হতে শুরু করে, তাই বাকি সবাই সাথে সাথে তাদের অস্ত্র তুলে নেয়। দাদি আর সেই ছোট বাচ্চাটি সবার আগে এলিয়েনের সামনে আসে, আর এলিয়েনটি খুব আরামে গান শুনতে শুনতে তাদের মেরে ফেলে। আর যখন কেই সেখানে পৌঁছায় তখন সে সামনে পড়ে থাকা লাশ দেখে ভয় পেয়ে যায়। তখনও সেই এলিয়েনটি সেখানেই দাঁড়িয়ে বাকিদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কের একটি হাত আর গুলি তখনও আসেনি। যেই এলিয়েনটি তার ওপর হামলা করে তখন সে তার স্যুটের জোরে বেঁচে যায়। তারপর ঠিক সময় সেও তার বন্দুক দিয়ে এলিয়েনের ওপর হামলা করে, যাতে এলিয়েনের রেডিও ভেঙে যায়। এরপর সে খুব রেগে যায়। এখন সে নিশিকে অদৃশ্য মোড় থেকে বের করে আনার জন্য এক জোরদার হামলা করে, যার ফলে নিশি একটা ভেন্টের মধ্যে দিয়ে নিচে পড়ে যায়। এরপর সেই এলিয়েনটি তার ওপর চড়ে তাকে এত জোরে মারতে শুরু করে যাতে তার স্যুট পর্যন্ত ভেঙে যায়। তখন কাটো মাঝখানে ঝাঁপিয়ে পড়ে সেই এলিয়েনকে থামানোর চেষ্টা করে। যেই তারা দুজনে মাটিতে পড়ে তখন এলিয়েনটি আবার কাটোর ওপর আলো দিয়ে হামলা করার চেষ্টা করে, কিন্তু কাটো তার স্যুটের শক্তি দিয়ে তাকে হাওয়ায় তুলে দেয়। ওদিকে কেই নিশিকে দেখতে যখন তার কাছে পৌঁছায় তখন নিশি তাকে বলে, 100 পয়েন্ট জোগাড় করে আমাকে আবার বাঁচিয়ে দিস। এরপর সে মারা যায়। এদিকে এলিয়েনটি কাটোকে ঘুষি মারার পর এখন কিশিমোতোর উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ঠিক সময় কাটো মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কেই সেই এলিয়েনের ওপর গুলি চালাতে চেয়েছিল, কিন্তু তখন এলিয়েনটি তার বন্ধুদের খুব কাছে ছিল। যখন এলিয়েনটি কাটোকে গুলি করতে যায় তখন কিশিমোতো তার ওপর একটা পাইপ দিয়ে হামলা করে। এরপর সে কিশিমোতোকে মারতে চায়, কিন্তু কিশিমোতো তাকে থামানোর জন্য লাথি মারার চেষ্টা করে। এরপর এলিয়েনটি তাকে তুলে কাটোর দিকে ছুঁড়ে ফেলে। সাথে সে কেইকে মারার জন্য দৌড়ায়, কিন্তু স্যুটের শক্তি দিয়ে কেই তাকে ছাদের দিকে ছুঁড়ে ফেলে। আর যখন এলিয়েনটি আবার হামলা করার চেষ্টা করে তখন কেই তার ওপর চড়াও হয়ে পরপর ঘুষি মারতে শুরু করে, যাতে তার অনেক ক্ষতি হয়। যখন এলিয়েনটি কেইকে গুলি করার জন্য শক্তি জড়ো করে তখন হঠাৎ কেই তার মুখে বন্দুক ঢুকিয়ে গুলি করে দেয়, আর এভাবে এলিয়েনটির ছোট ছোট টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তারা শীঘ্রই সেই সাদা ঘরে ফিরে আসে। এখন কের 7 পয়েন্ট ছাড়া আর কারো কোনো পয়েন্ট মেলেনি, আর সাথে গ্যান্স তাকে জানায় যে 100 পয়েন্ট পূর্ণ হওয়ার পর তাকে 2টি বিকল্প দেওয়া হবে। 1, সে তার কোনো সঙ্গীকে এই গেমে আবার জীবিত করতে পারবে, অথবা 2, সে কারো স্মৃতি মুছে দিয়ে তাকে আসল জীবনে আবার ফিরিয়ে দিতে পারবে। পরের দিন সকালে যখন কেয়ের চোখ খোলে তখন সে তখনও সেই স্যুট পরেই ছিল। এখন সে তার শক্তিগুলো আরও ভালোভাবে জানতে চাইছিল, তাই সে তার সাধারণ পোশাক দিয়ে স্যুটটি ঢেকে শহর জুড়ে তার শক্তির অনুশীলন করতে শুরু করে। সেই সন্ধ্যায় কেয়ের কাছে কোজিমার ফোন আসে। সে কেইকে কফির জন্য ডাকে, যেখানে সে তার জন্য একটি স্কেচ এঁকে নিয়ে এসেছিল। যা দেখে কেই তাকে জানায়, যখন আমি ছোট ছিলাম তখন আমি কাটোকে দুষ্টু ছেলেদের হাত থেকে বাঁচাতাম। ওদিকে কিশিমোতো কাটোর জ্যাকেট ফেরত দেওয়ার জন্য তার সাথে দেখা করে। সেখানে কাটো তাকে জানায় যে আসলে সে তার বাবার খুনের অভিযোগে জেলে গিয়েছিল, যে মদের নেশায় তার ছোট ভাইকে খুব মারত। কিছুক্ষণ পর কাটো খবরে দেখে যে পুলিশ গ্যারেজের সেই ধ্বংসযজ্ঞের তদন্ত করছে। সেই সন্ধ্যায় খাওয়ার সময় আয়ুমু তাকে জানায় যে কয়েকদিন ধরে সে স্বপ্ন দেখছে তার ভাই কোথাও উধাও হয়ে যাচ্ছে, যার ওপর কাটো তাকে ভরসা দেয়, আমি কোথাও যাচ্ছি না। সেই রাতে তাদের আবার সেই সাদা ঘরে ডাকা হয়। এবার কিছু নতুন লোকও সেখানে ছিল। তাদের আজকের মিশন ছিল ইল টেম্পার্ড নামের এক এলিয়েনকে মারা। মিশন পেতেই কাটো সবাইকে স্যুট পরতে বলে, কিন্তু সেখানে উপস্থিত এক যাজক বলতে থাকে, আমি কাউকে মারার মতো ভুল কাজ করব না। তাদের একটি মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়, যার বাইরে 2টি বড় বড় মূর্তি ছিল, এবং তাদের মধ্যে একটিই ছিল সেই এলিয়েন। কিন্তু তাদের পরিকল্পনা আলোচনার আগেই এক নতুন সঙ্গী ভুল করে বাম দিকের মূর্তিটিকে গুলি করে ধ্বংস করে দেয়। সঙ্গে সঙ্গে অন্য মূর্তিটি তাদের ওপর আক্রমণ শুরু করে, যা থেকে বাঁচা খুব কঠিন ছিল না।
এর ইমধ্যে পুরোহিত মিউজিয়ামের ভেতরে গিয়ে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু যখনই সে চোখ বন্ধ করে একটি মূর্তি ধীরে ধীরে তার কাছে আসতে থাকে। বাইরে কেই এবং কাটো সেই মূর্তিটিকে শেষ করার চেষ্টা করছিল। এই সময়ে আর একজন নতুন সঙ্গী সেই ঘরে পৌঁছে যায়। তখন কেই সবাইকে সেখান থেকে দূরে সরে যেতে বলে। এরপর সে মূর্তিটির নিচ দিয়ে স্লাইড করে গিয়ে তাকে একটি গুলি করে, যার ফলে তার একটি অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সে সোজা এক নতুন সঙ্গীর ওপর গিয়ে পড়ে। এখন মূর্তিটি দুর্বল হয়ে পড়েছিল, তাই কেই সোজা তার মুখে গুলি করে তাকে শেষ করে দেয়। এবার সে নিজের কাজে খুব খুশি ছিল, কিন্তু কাটো খুশি হতে পারছিল না, কারণ এই ঘটনায় তাদের এক সঙ্গী মারা গিয়েছিল। কিন্তু কেয়ের মতে এতে কাটোরই দোষ ছিল, কারণ সে কেয়ের কথা সত্ত্বেও সবাইকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়নি। ওদিকে সাদা ঘরে গ্যান্টেজের টাইমার রিসেট হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তাদের এক আহত সঙ্গী মিউজিয়াম থেকে বেরিয়ে আসে, যাকে দেখে তারা বুঝতে পারে যে ভেতরে আরও এক এলিয়েন আছে। তারা তিনজন ভেতরে পৌঁছতেই পুরোহিতের লাশ দেখতে পায়। ঠিক তখনই অনেকগুলো হাতওয়ালা মূর্তি কেয়ের উপর আক্রমণ করে, যা থেকে বাঁচতে গিয়ে তার অস্ত্রটি হাত থেকে পড়ে যায়। সুযোগ পেয়ে মূর্তিটি তার উপর অনেকগুলো আঘাত করে, কিন্তু তখনই কাটো এসে তাকে টেনে দূরে সরিয়ে নেয়। এরপর সে কেইকে কিশিমোটোর কাছে ছেড়ে যায়, কারণ তার মতে এবার তার বন্ধুর জন্য লড়াই করার পালা ছিল। এরপর কাটো সেই ঘরে ফিরে যায় এবং ঘরে ঢুকতেই এলিয়েনটি তার ওপর হামলা করে, যা থেকে সে খুব কষ্টে বাঁচে। এলিয়েনটি হঠাৎ তার সাথে কথা বলতে শুরু করে। যেই কাটো তার বন্দুক নামায় তখনই এলিয়েনটি আবার হামলা করে এবং কাটোর বন্দুক নিচে পড়ে যায়। এখন এলিয়েনের মতে তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু ঠিক তখনই কিশিমোটো তাকে গুলি করে এবং একটি জোরদার বিস্ফোরণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এলিয়েনটি সেই হামলা থেকে বেঁচে যায়। তারপর সে কিশিমোটোকে তুলে অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়। সে তার সব হাত খুলে অনেকগুলো তলোয়ার বের করে। এটা দেখে কাটো তার স্যুট থেকে একটি ব্লেড বের করে এবং মূর্তিটির ওপর আক্রমণ শুরু করে। কিন্তু এটা স্পষ্ট ছিল যে এলিয়েনটি কাটোর থেকে অনেক বেশি শক্তিশালী। সে কাটোর ওপর অনেকগুলো হামলা করে, তাকে শূন্যে ছুঁড়ে দেয়। কিন্তু তখনই কিশিমোটো এসে তাকে ধরে ফেলে। সে নিজেই এলিয়েনটিকে আক্রমণ করতে যায়, কিন্তু এলিয়েনটি তার ওপর একসাথে অনেকগুলো তলোয়ার দিয়ে হামলা করে। এরপর সে কাটোর কোলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে সে কাটোকে চুমু খাবার চেষ্টা করে, কিন্তু তার আগেই সে মারা যায়। এরপর রাগে ভরা কাটো তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এলিয়েনটি তাকেও মেরে শূন্যে ছুঁড়ে দেয়। তার দুই বন্ধুকে এভাবে মরতে দেখে কেই খুব রেগে যায়। এখন সে তার স্যুট সক্রিয় করে এলিয়েনের সাথে লড়াই শুরু করে। এরই মধ্যে তার নজর ওপরে রাখা একটি বন্দুকের দিকে পড়ে। সে বন্দুকটি নিয়ে এলিয়েনের ওপর আক্রমণ করতে গেলে এলিয়েনটি তাকে তার তলোয়ার দিয়ে ঢেকে ফেলে। এরপর সে একটি ছোট মূর্তি মাটিতে ফেলে, যা দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। তারপর সে কেইকে ধরে জোরে তালি মারার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে কেই বেঁচে যায়। এরপর সে কাটোর বন্দুক নিয়ে মূর্তিটিকে একটি গুলি করে, যার ফলে মূর্তিটির একটি হাত উড়ে যায়। এরপর কেই কোনোভাবে মূর্তিটির মুখের ভেতর দিয়ে তার ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে পৌঁছে চারদিকে গুলি চালিয়ে তাকে ধ্বংস করে দেয়। তার শত্রুকে শেষ করার পর কেই তার বন্ধু কাটোর কাছে যায়, কিন্তু কথা বলার আগেই সে অদৃশ্য হয়ে যায়। এবার তার সাথে সুজুকি এবং এক নতুন লোক ছিল, কিন্তু তার বন্ধুদের মধ্যে কেউই সেখানে ছিল না, যার মানে হলো তারা মারা গেছে। গ্যান্টেজ কেইকে 13 পয়েন্ট দেয়। এরপর সে কাটো এবং কিশিমোটোর ছবি মৃতদের তালিকায় দেখতে পায়। যখন সে তাদের আবার জীবিত করার কথা বলে, তখন গ্যান্টেজ জানায় যে তার জন্য 100 পয়েন্ট লাগবে। পরদিন সকালে কোজিমা দেখে যে কেই খুব দুঃখী। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেই বিশেষ কোনো উত্তর দেয় না। সন্ধ্যায় রেল স্টেশনে একটি বাচ্চার খেলনা ট্র্যাকে পড়ে যায়। কেই যখন সেই খেলনাটি ফিরিয়ে দেয়, ঠিক সেই সময় একটি ট্রেন দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসে, কিন্তু কেই নড়ার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু তখনই কোজিমা তাকে জোর করে ওপরে টেনে তোলে এবং কেইয়ের সামনে তার ভালোবাসা প্রকাশ করে। কিছুক্ষণ পর কেই আয়ুমুকে তার ভাইয়ের মৃত্যুর খবর দিতে পৌঁছায়। সেই রাতে তাদের আবার গ্যান্টেজ ডেকে পাঠায়।
এবার কেই এবং সুজুকির সাথে আরও অনেক নতুন লোক যোগ দেয়, আর ওদিকে কাটো সেই মিটিংয়ের বাইরে দাঁড়িয়ে পুলিশকে তদন্ত করতে দেখছিল।